আহ, মনে হচ্ছে আজ তরকারিটা সত্যি ভালো হবে অন্য দিনের তুলনায়। আমার দুই ছেলে আমার হাতের মূলোর তরকারি এই শীতের দিনে যা ভালোবাসে না। আহা, উফ, ম্যাগো মা, সকাল সকাল মূলোর দুর্গন্ধে আর টেকা যায় না। একেবারে যেন অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। কি হলো বৌমা? খাবার জিনিসকে নিয়ে এরকম বলতে নেই সেটা জানো না? আমার শিক্ষা দীক্ষা সবই আছে, তোমাকে আর নতুন করে কিছু শেখাতে হবে না আমাকে। তবে তোমাদের বাড়িতে এসে এই রোজ রোজ মূলোর পচা গন্ধে তো আর বাঁচতে পারি না। এমনিতেই আমার অসহ্য লাগে এই খাবারটা। কিন্তু আমার হাতে যদি খাও তাহলে তোমার গন্ধ লাগবে না। আমার হাতে মূলোর তরকারির প্রশংসা গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই করে। তাছাড়া আমার দুই ছেলেও খুব ভালোবাসে। থাক থাক, নিজের গুণকীর্তন আর শোনাতে হবে না বড় মুখ করে। দেখো বৌমা, আমি মানছি মূলতে একটা গন্ধ থাকে, কিন্তু ভালো করে রান্না করলে খাওয়ার সময় কোনো গন্ধই তো পাওয়া যায় না, উল্টে আরো ভালো লাগে। আর তাছাড়া তুমি আমার হাতের রান্না কোনোদিন খাওনি, একবার খেলে দেখবে মাংস ফেলে তুমি মূলো খাবে। আর তাছাড়া শীতের দিনের মূলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। থাক থাক, আমার সামনে আর স্বাস্থ্য নিয়ে বক্তৃতা দিতে হবে না। এই বুড়ো বয়সে এত স্বাস্থ্য জেনে কি করবে? দুদিন পর তো যেতে হবে ওপরে। ঠ্যাং দুটো তো অর্ধেক রাস্তা চলেই গেছে, এবারে পুরো শরীরটা গেলেই বাঁচি। এই জ্বালা জুড়োয় ছি ছি, লজ্জা লজ্জা। মা, আরে আজকে তুমি মূলোর তরকারিটা যা রান্না করেছো না, আহা, খেয়ে শান্তি। এই জন্যই তো শীতের জন্য অপেক্ষা করে থাকি, কবে আমাদের খেতে মূলো হবে আর মা রান্না করবে। তোদের ভালো লাগলেই আমার ভালো বাবা। তবে এবছর আমার জমিতে ভালো মূলো হয়নি, গোকুলের জমিতে যত না ভালো হয়েছে। সব বছর কি আর সবার জমিতে সমান ফসল হয়? তোরা দুই ভাই মেলামেশা করে থাকবি, এটাই তো উচিত। এবছর ওর ভালো হয়েছে, সামনের বছর তোর ভালো হবে। পরস্পরের পাশে থাক এইভাবেই মিলেমিশে। আমিও সেটাই বলছিলাম দাদাকে। দেখো, চাষটা তো আমাদের হাতে আছে, কিন্তু ফসল ফলাটা তো আমাদের হাতে নেই। বলাটা যতটা সহজ, করাটা তো ততটা নয়। আমাকে এবছর কত কষ্ট করে চালাতে হবে আমি জানি। তাছাড়া পাইকারি বাজারে ইজ্জত থাকবে না আর। প্রতি বছর মাথা উঁচু করে ব্যবসা করি, এবছর সবাই আমাকে রাগাবে। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, কাউকে জানতে দিস না যে তোর খারাপ ফসল হয়েছে। কিন্তু সেটা কিভাবে মা? নিতাই, তুই তোর ভাইয়ের থেকে মূলো নিয়ে দুই ভাগে দুজনে বিক্রি করতে যা। কেউ জানতেও পারবে না আসলে কার ফসল। বুদ্ধিটা তুমি খারাপ দাওনি। তখন আমি এসে ভাইয়ের পয়সাকে ভাইকে মিটিয়ে দিতে পারবো, তাই না? তাহলে সেটাই ঠিক কর, মোটের ওপরে দুজনের মধ্যে কোনো দিন যেন ঝামেলা হতে না দেখি আমি। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। কি হলো? এত রাত হয়ে গেল, এসে শুয়ে পড়ো। সকালবেলা আবার উঠে জমিতে দৌড়াতে হবে তো। কেন, গিয়ে কি করবে জমিতে? ঘরে বসে থাকলেই তো পারো। তার মানে কি বলছো কি তুমি? কি বলছি সেটা বোঝার বুদ্ধি তোমার হয়েছে? তার মানে? সারাটা বছর খেটে খুঁটে যদি শেষ বেলায় দাদাকেই সবকিছু দিয়ে দিতে হয় মায়ের বুদ্ধিতে, তাহলে তো হয়েই গেল। কি বলছো কি তুমি? দাদা আর আমি কি আলাদা? পরস্পরের বিপদে পরস্পরের পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক। যেটা তুমি স্বাভাবিক মনে করো সেটা অপর লোক স্বাভাবিক নাও মনে করতে পারে। তার মানে? তার মানে হচ্ছে তুমি যতটা সহজ সরল ভাবছো ততটা সহজ সরল নয়। তোমার মা হয়তো ভালো মনে বলেছে,
তুমি সংসারে থাকো না তাই জানো না। আমি খুব ভালো করে জানি বাসন্তীকে। তোমার ফসল বেচার টাকা সে যদি নিজের ঘরে তুলে তোমাকে ঠকাতে না পেরেছে, তাহলে আমি নাম বদলে দেব। তুমি যেটা বলছো সেটা হয়তো তোমার দিক থেকে ঠিক কথাই বলছো, কিন্তু আমার দিকটা একবার ভেবে দেখো। আমি সবার সামনে কথা দিয়ে ফেলেছি, এখন যদি আমি পিছিয়ে আসি তাহলে সবার সামনে আমি ছোট হব। ছোট হওয়ার জন্য তো আর নিজেরা দেউলিয়া হয়ে যেতে পারি না। না খেয়ে লোকের উপকার করার কোনো কাজের কথা নয়। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কালকে বাজারে আমি অল্প খানিকটা মূল্য দিয়ে দেখব, যদি সেই টাকা ফেরত দেয় তারপর বেশি দেওয়ার কথা ভাবা যাবে। ঠিক আছে, দেখো, যা ভালো বোঝো তাই করো, আমার কিছু বলার নেই। ভাই, আমার ভাগের মূলগুলো দে, না হলে আমি কি করে চালাবো বলতো? দাদা, আমি কি ভাবছিলাম, আজকে তুমি অল্প নাও, তারপর কাল থেকে একটু বেশি নেবে। কেন রে, তোর আবার কি হলো? এই তো ভালো করে সব কথা হলো মায়ের সামনে। কথা তো হয়েছে, কিন্তু আজকে আমার একটু বেশি টাকা দরকার, তাই বলছিলাম। এমন ভাবে বলছিস যেন আমি টাকা দেব না তোকে। দে দে, আর বেশি নাটক মারিস না তো। এরকম কেন করছো দাদা? যত যাই হোক চাষ তো আমি করেছি, তাই সিদ্ধান্ত নেওয়ার ন্যূনতম অধিকার তো আমার আছে। এখন বড় সিদ্ধান্ত দেখাচ্ছিস আমাকে কেন রে? এক রাতের মধ্যে দেখছি বড্ড বড় হয়ে গেছিস। সংসার চালাতে গেলে যে শুধু তুমি বড় হয়ে থাকবে এমনটা তো নাও হতে পারে। দাদা হিসেবে তোমাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু বোকা হয়ে থাকলে তো এবারে আমাদের মাথার উপর দিয়ে জল উঠে যাবে যা মনে হচ্ছে। কি বলছিস কি তুই? তোর বউ কি তোকে কিছু বলেছে? আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে, বউকে কেন টেনে আনছো? এমন কথা তো তুই বলতে পারিস না, তাই বলছি। গ্রামের মধ্যে সবাই আমাদের মাকে বিমলা বুড়িমা বলে সম্মান করে, আর আমাদের বাড়ি থেকে রোজ যেরকম ঝগড়ার শব্দ ভেসে আসে, তাতে তোমার কি মনে হয় তোমার বউয়ের কোনো দোষ নেই? দেখ, তোর সাথে আমি এখন নীতি আদর্শ নিয়ে কথা বলতে পারবো না। সরিয়া বলছি এখান থেকে, সরিয়া। ভরা বাজারে তোর সাথে আমি নাটক করতে পারবো না। আমি সবজি ঝুড়ি নিয়ে গেলাম। আমার ভাগের টাকা আমাকে না বুঝিয়ে দিয়ে গেলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে বলে দিচ্ছি। বুড়িমা আছো নাকি? আরে এসো এসো প্রধান, এতদিন পর আমাদের বাড়িতে, কি ব্যাপার? সঙ্গে এটাকে? আরে বলছি, তার আগে একটু বসতে দেবে তো? আরে এটা তোমারই বাড়ি মনে করো না, বসো বসো। বড় বিপদে পড়ে তোমার সাহায্য নিতে এসেছি। তো তার আগে বলো যে তোমার সংসার কেমন চলছে? দুই ছেলে দুই বউকে নিয়ে তো এখন তোমার ভরা সংসার। সংসার সাধারণ মানুষের যেমন চলে, আমারও তেমনই চলছে বাবা। সুখ দুঃখ মিলিয়ে মিশিয়ে আছে। তা তো থাকবেই। তুমি কি আর বুঝবে? সারা জীবন গ্রামের সেবা করার জন্য তো আর বিয়েই করলে না। যাই হোক, কি কারণে এসেছো বলো? এই ছেলেটি গ্রামে নতুন এসেছে, পাশের গ্রামে থাকতো, কিন্তু ওর বাবা মা মারা যাবার পর ওর সততার সুযোগ নিয়ে গ্রামের লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখনো কোথায় থাকবে সেটাই বুঝতে পারছি না। কাজ বাজ কিছু করতে পারো হে ছেলে তুমি? নাম কি তোমার? আমার নাম গোপাল মণ্ডল। আমি চাষ করতে পারি বুড়িমা, যে ফসলে হাত দিই তাতেই সোনা ঝরে পড়ে। তা হরিনাথ, তুমি নিজের কাছেই তো রাখতে পারো ওকে। আমার কি আর কোনো ঠিক আছে? পঞ্চায়েতের কাজে কখন কোথায় থাকি তার ঠিক নেই। তাহলে কি তুমি চাইছো আমার কাছে থাকবে গোপাল? তাহলে তো বড় মঙ্গল হয়। ঠিক আছে, তুমি যখন চাইছো তাই হবে। তবে এমনি এমনি থাকা যাবে না, কাজ করতে হবে। ঠিক আছে বুড়িমা, আমি রাজি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি বাঁচালে বুড়িমা, তুমি বাঁচালে। তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় আমি সবার আগে তোমার পাশে দাঁড়াবো, কথা দিলাম, কথা দিলাম। দাদা, কালকে গায়ের জোরে আমার তো সব মূল্য বিক্রি করলে নিজে, এবার পয়সাগুলো দাও। তুই দিন দিন এরকম চামার হয়ে যাচ্ছিস কেন রে? আমি কি তোর টাকা খেয়ে নিয়েছি নাকি? টাকা খেয়ে নেওয়ার জন্য নয়, কিন্তু টাকা পয়সার দরকার সবারই হয় সংসারে। আজকাল মনে হচ্ছে বউয়ের কথা তুই বেশি নাচ্ছিস। আগে তো এরকম করতিস না।
আমি বউয়ের কথায় নাচছি আর তুমি কি করছো? তুমি তো আরো বেশি করে নাচো, আর সেই জন্যই আমাদের সংসারে যত ঝামেলা। হ্যাঁ, আমার টাকা এখন চাই, পরিষ্কার বলে দিচ্ছি তোমাকে। আমি জানতাম এমনটাই হবে, সেজন্যই আমি প্রথম থেকেই তোমাকে মানা করেছিলাম। আমার কথা শোনোনি, এখন বোঝো? হ্যাঁ রে আমার সাধু পুরুষ, তুই তো সব জেনে বসেছিলিস। তোর টাকা দেব না, কি করবি আমি দেখে নেব। কিসের টাকা? ওই জমিতে সমান ভাগে ভাগ আমাদের আছে, তাই টাকার অধিকারও আমাদের সবার। কালকে যা বিক্রি হয়েছে সব টাকা আমার, আর এখন থেকে যা সবজি আছে সব আমাকে অর্ধেক দিবি, আর বাকি যা বাঁচবে নিজে নিয়ে চালাবি। বারে বা, এখন দেখছি আমি নিজেই ভুল করেছিলাম। বউয়ের কথা শুনে তোমার ভালো না করলেই হতো। সারা বছর আমি ভূতের মতো খেটে মরলাম, আর এখন টাকার ভাগ তোমাকে দিতে হবে। দেব না। কি করে নিবি তুই? কি করে নিবি বল? দেখবি কি করতে পারি। চলা দেখ না। দাদারা, তোমরা এরকম মারামারি করো না। কিছু সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নাও। সংসারে এক ছিল আর এক আবাগির বাচ্চা জুটেছে। পুরো ঝাঁটার বাড়ি মেরে তোকে বিদায় করে দেবো, আমি বলে দিচ্ছি। যার সংসারে এসেছিস তাকে নিয়ে থাকবি, আমার ব্যাপারে নাক গলাতে আসবি না। আমি তো সত্য কথাই বলছিলাম। আমাদের ব্যাপারে কোনো সত্যি মিথ্যা কিচ্ছু কথা বলার অধিকার তো নেই। আমাদের ভালো আমরা নিজেরাই বুঝে নেব। দূর হয়ে যায় এখান থেকে। আমার সবজির ঝুড়ি কোথায় গেল? সব সবজি কোথায় গেল আমার? বলি, এ বাড়িতে হচ্ছেটা কি? এটা কি চোরেদের বাড়ি হয়ে উঠেছে নাকি? কি হয়েছেটা কি? এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমি সারা বছর এতটা কষ্ট করে চাষ করেছিলাম, আর সব সবজি কোথায় গেল বলতে পারো? প্রথমত তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিই যে জমি আমার নামে, সুতরাং কোনো সবজি তো ছেড়ে দে। একটা ঘাসের ওপরেও তোদের কারোর কোনো অধিকার নেই। তার মানে? যেটা বললাম সেটাই হচ্ছে আসল কথা। কিন্তু তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন? আমি তোদের যে বুদ্ধি দিয়েছিলাম তাতে তোরা একসাথে মিলেমিশে থাকতে পারতিস, কিন্তু তোরা তার বদলে আমার এই বাড়িতে দাঁড়িয়ে শুধু নিজেদের মধ্যেই ঝগড়া মারামারি করিসনি। একজন বাইরের ছেলে বাড়িতে এসে আছে, তার সামনে বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। সেই জন্যই সমস্ত সবজি আমি বিক্রি করে দিয়েছি। আমি ভাবছিলাম দাদা করেছে, শেষ পর্যন্ত তুমি আমার সাথে শত্রুতা করলে মা। যেটা করেছি সেটা তোদের ভালোর জন্যই করেছি। এখন থেকে সমস্ত টাকা পয়সার হিসেব আমার হাতে রাখবো, আর আমার সিদ্ধান্তই শেষ কথা। ঠিক আছে, আমিও দেখবো ওই টাকা তুমি তোমার কাছে কি করে রাখো। আমি আমার ভাগের টাকা আদায় করে তবে ছাড়বো। এখানে দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার বলে গেলাম। ওই দেখ আসছে ছেলেটা। এই ছেলেটার জন্যই আমরা ভাই ভাই লড়াই করে মরছি। হ্যাঁ, আজকে শেষ করে ফেলবো মালটাকে। এই ছেলে, শোন শোন এদিকে শোন। একটা কি হয়েছে দাদারা? আমি কি কোনো ভুল করেছি? ওরে শালা, আমাদের সবজি বিক্রির টাকা দে। কি বলছো কি তুমি? ঠিক বলছি, তুইও তো আমাদের সব সবজি বিক্রি করেছিস। দেখো, এই গ্রামের পঞ্চায়েত প্রধানের আদেশে আমি বুড়িমার কাছে আছি। বুড়িমা আমাকে যা বলবে আমি তাই করব। আর আমি টাকা আমার কাছে রাখিনি, সব বুড়িমাকে দিয়ে দিয়েছি। যদি তোমাদের কিছু বলবার থাকে তাহলে তোমাদের মাকে গিয়ে বলো। যত বড় মুখ না তত বড় কথা, দেখাচ্ছি তোকে সালা। আজকে তোর একদিন কি আমার একদিন। মার শালাকে। মেরো না, ছেড়ে দাও, মেরো না, লাগছে। ও বাবা, বাইরে থেকে আমাদের সংসারে উড়ে এসে ছুড়ে বসার মর্ম এবার বোঝো। ব্যাটাকে মার না, ওরে হাড় ধর ভেঙে দে শালা। আমি খুব লজ্জার সাথে নিজের ছেলেদের বিরুদ্ধে পঞ্চায়েত ডাকতে বাধ্য হয়েছি আজ। কে তোমার অভিযোগ বুড়িমা? তুমি যে গোপালকে আমাদের বাড়িতে রেখে গিয়েছিলে, সেই গোপালকে আমার দুই ছেলে টাকার লোভে খুনের চেষ্টা করেছে। এই বুড়ি বয়সে লজ্জা করে না মিথ্যা কথা বলতে? তোমাদের আমি অনেক কথা শুনেছি, আর নয়, আমি কোনো দিন মিথ্যে কথা বলিনি আর বলবও না।
আমরা দুই বউ দুই ভাই নিজেদের মধ্যে ঝগড়া করেছি, সেই সুযোগে চাষের সবজি এই ছেলেটাকে দিয়ে বাজারে বিক্রি করে টাকা নিজের কাছে তুলে নেওয়া কোন ধরনের সততা শুনি? প্রথমত একটা কথা কান খুলে শুনে রাখো, এই সমস্ত জমি জমা জায়গা আমার নামে। এখানে যা হবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমার আছে। আর নিজেদের মধ্যে তোমরা যাতে মিল করে থাকতে পারো সেই বুদ্ধি আমি দিয়েছিলাম। পারোনি যখন, তখন তার শাস্তি হিসাবে সব টাকা আমি আমার কাছে রেখেছি এবং সংসার চালাতে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেটাও আমি দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তোমরা আমার সিদ্ধান্ত না মেনে একটা অভাগা ছেলেকে খুনের চেষ্টা করেছো। ছি 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 ছি, তোদের দুই ভাইকে গ্রামের মধ্যে সব থেকে ভালো বলে জানতাম, এমন কাজ তোরা করবি ভাবতে পারিনি। এখন তুমি কি চাও বুড়িমা? দরকার নেই এরকম কুলাঙ্গার ছেলেদের। ঠিক আছে, তাই সিদ্ধান্ত হলো। সবাই শুনে রাখো, এখন থেকে গোকুল আর নিতাই দুজনে এ বাড়ি থেকে চলে যাবে এবং গ্রামে এক ঘরে হয়ে থাকবে। এ গ্রামের কেউ তাদের সাথে কথা বলবে না এবং শাস্তি হিসেবে কোনো কাজে সাহায্য করবে না। ঠিক আছে, চলে এসো দাদা, আমরাও দেখবো কতদিন আমাদের এক ঘরে করে রাখতে পারে। হ্যাঁ, সবাই এসো, খেয়ে যাও গ্রামের বিমলা বুড়িমার হাতের বিখ্যাত মূলোর তরকারি, খেয়ে যাও। আহা, এতদিন শুধু কানেই শুনেছি আর গন্ধই শুকেছি, আজকে প্রথম স্বাদ করে বুঝতে পারছি আমরা কি অপূর্ব খেতে। সেই জন্যই তো আমরা এই দোকান দিয়েছি। তোমাদের সবার জন্যই এই দোকান বাবা। তোমরা যদি রোজ খাও আমরা রোজ দোকান দেব। আহা, এ বয়সে এত কষ্ট করে তুমি যে এত সুন্দর রান্না করছো, আর আমরা খাবো না তাই কখনো হয়? আমরা রোজ খাবো, তুমি টেনশন চিন্তা করো না। হে ইংলিশ আছি। একটা কথা মনে হচ্ছে বুড়িমা, তুমি যদি কিছু মনে না করো তাহলে বলবো। হ্যাঁ বলো না বাবা। এখন যদি তোমার দুই ছেলে আর দুই বৌমা সঙ্গে থাকতো তাহলে কত ভালো হতো বলো তো, কিন্তু তাদের তো আজকাল দেখাই যায় না। তারা যদি সৎ হতো নিশ্চয়ই আমার সঙ্গে থাকতো। বিপদের সময় তুই সততার সাথে আমার সঙ্গ দিয়েছিস, তাই তুই আমার আসল ছেলে। কি হয়েছে? সকাল সকাল এরকম শুয়ে রয়েছে কেন আজকে? শরীরটা একদম ভালো যাচ্ছে না গো। তার মানে কি হলো তোমার হঠাৎ? হ্যাঁ, এমনিতেই এই অভাব আর সমস্যার মধ্যে তোমাকে বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু শরীরে একদম বল পাচ্ছি না। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব গো? তুমি তো বরাবরই খুব শক্ত সমর্থ মানুষ। আমি একটু একটু বুঝতে পারছি দিদির কি হয়েছে। তুমি কি করে বুঝলে? দিদি সব সময় মূলো তরকারিকে ঘেন্না করত, তাই মূলো না খাওয়ার জন্য শরীরে ভিটামিনের অভাব হয়েছে। কিন্তু আমাদের তো কোনো কিছু কিনে খাওয়ার সামর্থ্য নেই, মূলো কিনবো কোত্থেকে এখন? আর এই গ্রামে মূলোর তরকারি পাওয়ার একমাত্র উৎস হচ্ছে মা। মায়ের দোকান ছাড়া আর কোথাও জিনিস পাওয়া যায় না তো। এখন বুঝতে পারছি জীবনে কত বড় ভুল করেছি। এই সব কিছুর জন্য আমরা সবাই দায়ী। আমাদের সবার ক্ষমা চাওয়া উচিত মায়ের কাছে। এই অভাব, এই শরীর খারাপ সব আমরা নিজেরাই ডেকে এনেছি। যখন আমাদের এক ঘরে করা হলো তখন অহংকারের বশে আমরা ভেবেছিলাম যে ওরা আমাদের পায়ে এসে পড়বে, কিন্তু আসলেই উল্টো হয়েছে। এবার কি করব কিছুই যে বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের সবার যাওয়া উচিত মায়ের কাছে। হ্যাঁ, আমরা সেটাই করব। হে কি, তোরা কেন এসেছিস এত সকাল বেলায় আমার বাড়িতে? চলে গিয়েছিলিস না তোরা? তোদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তো? আমাকে ক্ষমা করে দাও মা, আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার বউকে বাঁচাও। কেন? খুব অহংকার দেখিয়েছিল তো। কি হয়েছে তোর বউয়ের? আমরা সবাই নিজেদের পাপের ফল বুঝতে পারছি মা। যে দিদি একসময় মূলো দেখে রাগ করতো, তার এখন ভিটামিনের অভাবে শরীর খারাপ। একমাত্র তুমি পারো বাঁচাতে।
কারণ শুধুমাত্র তোমার কাছেই মূলোর তরকারি পাওয়া যাবে, আর আমাদের পয়সা নেই যে কিনে রান্না করে খাবো। হ্যাঁ, এখন প্রয়োজন পড়েছে তাই আমার কাছে এসেছিস। আমি ক্ষমা করতে পারবো না। যার কাছে অপরাধ করেছিস আর সেই গোপালের কাছে গিয়ে ক্ষমা চা। বড়রা ছোটদের অপমান করলে সেটাকে ধরতে নেই, তাই আমি দাদাদের কোনো অপমানকে অপমান বলেই মনে করিনি। আমরা সবাই ভাই ভাই। বুড়িমা, তুমি ক্ষমা করে দাও। চলো আমরা আবার নতুন করে শুরু করি। ঠিক আছে, তাহলে এটাই শেষ সুযোগ। এরপর ভুল করলে আর আমি কোনো দিন ক্ষমা করব না। খেয়ে নাও বৌমা, সুস্থ হয়ে যাবে। জীবনে অনেক ভুল করেছি, আমার অপরাধ সব থেকে বেশি। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আর কোনোদিন এরকম ভুল রাস্তায় যাব না আমরা। পুরনো কথা ভুলে যাওয়ার চেষ্টা করছি, এখন সুস্থ হয়ে ওঠো তুমি। বৌদি, আমার তো নিজের দিদি নেই, তাই তুমি আমার দিদি। ওসব পুরনো কথা ভুলে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো। তুমি ঠিক বলেছিলে মা, আমি না বুঝেই শুধু তোমাকে অপমান করতাম। এমন সুন্দর তরকারি আমি আর কোনোদিন খাইনি। এখন কেমন লাগছে তোমার? মনে হচ্ছে যেন শরীরে বল ফিরে পাচ্ছি, অনেকটা সুস্থ মনে হচ্ছে। এখন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, এই ভুল আর কোনো দিন করব না। এখন থেকে গোপাল আমাদের নিজেদের ভাই, ওর জন্যই আমরা ক্ষমা পেয়েছি। আর বুঝতে পেরেছি জীবনে ভালো মনের মানুষ হয়ে ওঠা কতটা জরুরি। এজন্যই আমি অনুরোধ করব, তোমরা সবাই আগে ভালো মনের মানুষ হয়ে ওঠো। আমাদের মতো ভুল আর তোমরা কোনোদিন করো না। আর আমাদের মতো ভুল করলে আমাদের মতো তোমাদেরও অবস্থা হবে। যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।